এই শিক্ষার্থীরা যারা রয়েছে শুধুমাত্র কোটার আন্দোলনটা করছে, কিন্তু সেই কোটার আন্দোলনটা কি একটা শিক্ষার্থীর সর্বশেষ লক্ষ্য কি একটা চাকরি? 53 বছর পরে এই কোটা থাকা কোনো অবস্থাতে যুক্তিযুক্ত না। শিক্ষার্থীরা শুধুমাত্র এই কোটার জন্য যেভাবে রাস্তায় নামলো, আমাদের শিক্ষা ব্যবস্থাটা বা এটাই যদি হয়ে থাকে যে পড়ালেখা শেষ করে শুধুমাত্র সরকারের একটি চাকরি চাই, বেসরকারি চাকরির জায়গা নিজের দক্ষতা তৈরি করা যায় না? হরেক কোটায় প্রায় 70-75 ভাগ চলে যাচ্ছে, তাহলে মেধা কোথায়? মেধা তো নাই, মেধা বিলীন হয়ে গেছে। সুতরাং এই দেশে মেধার প্রতি রাষ্ট্র কোনো সম্মান দেখাচ্ছে না, তাহলে শিক্ষার্থীরা কেন এই দেশে পড়াশোনা করবে? যে সন্তানটি বাবা হারিয়েছিল মুক্তিযুদ্ধের সময়, তার সেই প্রজন্মটা তো বিধ্বস্ত, সেই পরিবারটা বিধ্বস্ত হয়েছে। সেই গরিব পরিবার থেকে যদি একজন যোগ্যতর হয়ে থাকে, তার জন্য কি একটি সুযোগের জায়গা আমরা তৈরি করে দিতে পারি না? এই দেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে। 30 লক্ষ শহীদের নাম কোথায়? শহীদদের কোনো তালিকা নাই। মুক্তিযোদ্ধা যারা জীবিত মুক্তিযোদ্ধা, তাদের তাদের চেয়ে কিন্তু শহীদরা আরো বেশি ইম্পর্টেন্ট, তারা অলরেডি জীবন দিয়ে ফেলেছেন। কোটা আন্দোলন হচ্ছে, কোটা নিয়ে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি দেখলাম যে ট্রেন চলাচল বন্ধ করে তারা আন্দোলন চালাচ্ছে। সেই বা আপনারা জানেন যে এই কোটা আন্দোলন, যেটা হলো 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% কোটার বিষয়ে যে হাইকোর্ট মানে এটা আবার পুনর্বহাল করার যে আদেশ দিয়েছে, তার বিরুদ্ধে এই আন্দোলনকারীরা, শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তারা বলছে যে মেধার মূল্যায়ন বেশি করতে। সো আমি সূর্য ভাই আপনার কাছে প্রথমে যাচ্ছি, আবু জাফর সূর্য ভাই, এই বিষয়ে আপনার বিশ্লেষণ আমি একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ শারবিন রিনভি আপনাকে। আপনি যে কোটা বিরোধী কথাটা বলেছেন, কোটার সুযোগটা কোটা বিরোধীর কোনো বিষয় নাই। যে রাষ্ট্রের স্বাধীনতার পর থেকে নানা সময় নানা ধরনের কোটা চাকরিতে ছিল, এবং একটা সময় 3-4 বছর আগে সেইটার জন্য আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীরা, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি কারণ তারাই বাংলাদেশের ভবিষ্যৎ, তারা এইটার বিরুদ্ধে আন্দোলন করেছে। এবং সেই আন্দোলনটা করতে গিয়ে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযোদ্ধার সন্তানদের বা তার পরবর্তী প্রজন্মের জন্য একটি কোটার সুবিধা রাখা হয়েছিল। শেষ পর্যন্ত সেটা কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সেই মুক্তিযোদ্ধাদের সন্তান কিংবা তার পরবর্তী প্রজন্মের বিপক্ষে বিষয়টা চলে গেছে। এবং এইটা সরকার একটা সময় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল, যে কোটাটা উঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু উচ্চ আদালত আবার নতুন করে যখন সিদ্ধান্ত দিয়েছে, সিদ্ধান্তটা হচ্ছে যে কোটা বহাল থাকবে। এর মধ্যে দিয়ে ছাত্র শিক্ষার্থীরা আবার আন্দোলনে নেমে, আজকে আমি লক্ষ্য করলাম আমার গণমাধ্যম সংবাদ মাধ্যমের মানুষ হিসাবে দাবি সুযোগের ন্যায্যতা। এখন সুযোগের ন্যায্যতার কিছু বিষয়ে আমার এটা মাথায় লেগেছে। এই দাবি, এই যে আন্দোলন হচ্ছে, কোন রাজপথের আন্দোলনেরই আমি বিপক্ষের মানুষ না, কারণ আমিও শিক্ষার দাবিতে, শিক্ষার ন্যায্যতা, শিক্ষা আমার সুযোগ নয়, শিক্ষা আমার অধিকার, এই দাবিতে আমিও রাজপথে একটা সময় ছিলাম যখন আমার ছাত্রকাল ছিল। এবং যে কোনো সময় যখন বাজেট দেয়া হতো পার্লামেন্টে, তখন বসে থাকতাম যে বাজেটটা পড়া বা টেলিভিশনে দেয়া বলা এর শেষের পরই আমরা স্লোগান দিতাম যে শিক্ষা খাতে জাতীয় বরাদ্দরে 8% দিতে হবে। কিন্তু এখন আর সেই জায়গাটা আর কেউ নাই। এই শিক্ষার্থীরা যারা রয়েছে শুধুমাত্র কোটার আন্দোলনটা করছে, কিন্তু সেই কোটার আন্দোলনটা কি একটা শিক্ষার্থীর সর্বশেষ লক্ষ্য কি একটা চাকরি? এই শিক্ষার্থীরা কি আর কোনো কিছু দেখে না? খালি কোটার বিরুদ্ধে আন্দোলনটা করতে হবে, এটা একটা হতে পারে। যে বিশ্ববিদ্যালয় থেকে তারা আন্দোলন করতে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় আপনার নাম বলেছেন, সেই বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষার সকল সুযোগ সুবিধা, গবেষণার সকল সুযোগ সুবিধা, লাইব্রেরির সকল সুযোগ সুবিধা, খাবারের সুযোগ ভালো খাবারের মান বৃদ্ধির জন্য, কিংবা হলের আসন বৃদ্ধি করার জন্য, হলের পরিবেশটা ঠিক করার জন্য, এর মধ্যে তো কোনো আন্দোলন তাদেরকে দেখছি না। এখনো বিশ্ববিদ্যালয় গণরুপের যে প্রচলন কালচারটা রয়েছে, তৃতীয় বর্ষ পরে, গত পরশুদিন একটা সংবাদে দেখলাম তৃতীয় বর্ষ শেষ হয়ে গেছে, তারপরও তো শিক্ষার্থীকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কি করতে হচ্ছে? তাকে গণরুমে থাকতে হচ্ছে। ওই তার জন্য তো শিক্ষার্থীরা একটা আন্দোলন করুক, সেটাও তো আমরা প্রত্যাশা করি। শুধু শিক্ষার্থীরা শুধুমাত্র এই কোটার জন্য যেভাবে রাস্তায় নামলো, আমাদের শিক্ষা ব্যবস্থাটা বা এটাই যদি হয়ে থাকে যে পড়ালেখা শেষ করে শুধুমাত্র সরকারের একটি চাকরি চাই, বেসরকারি চাকরির জায়গা নিজের দক্ষতা তৈরি করা যায় না, এই বিষয়গুলো কিন্তু আমাদের
ভাববার কথা রয়েছে। ওই যে স্লোগানটা আমি শুনেছি যে সংবিধানের দাবি, সংবিধানের বিষয়টা হচ্ছে যে সুযোগের ন্যায্যতা, সংবিধানে আর কিছু নেই। সেটার জন্য কি এই শিক্ষার্থীরা, বাংলাদেশের এই শিক্ষার্থীরা যে ছাত্র সমাজ, এই ছাত্র সমাজ মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে, এই ছাত্র সমাজ বাংলাদেশের পতাকা জন্ম দিয়েছে, এই ছাত্র সমাজ আমাদের রবীন্দ্রনাথের যে আহ সঙ্গীত আমার সোনার বাংলা, সেটা জাতীয় সঙ্গীত হিসাবে নির্ধারণ করেছে এই ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, স্বৈরাচারের পতন ঘটিয়েছে, ভাষা আন্দোলন করেছে, ভাষাকে রাষ্ট্রভাষা তৈরি করবার জন্য এই ছাত্র সমাজ ভূমিকা রেখেছে। আর গত 7-8 বছর পর্যন্ত কি লক্ষ্য করছি এই ছাত্ররা শুধুমাত্র কোটার জন্য রাজপথে নামছে, আর কোনো দাবি নাই এদেশের। এই ছাত্রদের বাবা মারাই তো এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, পেশাজীবী মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী মানুষ, ছোট চাকরিওয়ালা মানুষ। এই শিক্ষার্থীদের বাপ মাই তো, গার্ডিয়ানরাই তো। তাদের কোনো সংকট কি নাই? সেই সংকটে কি একসময় রাজপথে কাঁপানো যায় না? এরকম রাজপথে মানে আন্দোলনে ক্ষুব্ধ হয়ে ফেটে পড়া যায় না? প্রত্যাশা তো মানুষ সেভাবেও করে। আর মুক্তিযোদ্ধার যে বিষয়টা, শব্দটা বললাম, যে মুক্তিযোদ্ধার পরবর্তী প্রজন্মের তাদের বিষয়টা সামনে চলে আসছে। কিন্তু যে রাষ্ট্র যদি আপনি সংবিধানের কথা বলছেন, সেই সংবিধানটা কখন হয়েছে? যখন বাংলাদেশ নামক একটি রাষ্ট্র হয়েছে। বাংলাদেশ নামক রাষ্ট্র হওয়ার পরে যারা মুক্তিযুদ্ধ করতে গিয়েছিলেন, যারা জীবন দিতে গিয়েছিলেন, যারা মুক্তিযুদ্ধ পঙ্গু হয়েছেন, যারা নিহত হয়েছেন, সেই পরিবারগুলো সন্তান, এরা কি কোনো সুযোগ, তার ওই কথাই বলি, সংবিধানের সুযোগের কথা বলা হয়েছে যেরকম, তাহলে তারা কি রাষ্ট্রের জন্য কোনো সুযোগ সুবিধা পেতে পারে না? যে সন্তানটি বাবা হারিয়েছিল মুক্তিযুদ্ধের সময়, তার সেই প্রজন্মটা তো বিধ্বস্ত, সেই পরিবারটা বিধ্বস্ত হয়েছে। সেই গরিব পরিবার থেকে যদি একজন যোগ্যতর হয়ে থাকে, তার জন্য কি একটি সুযোগের জায়গা আমরা তৈরি করে দিতে পারি না? যারা মুক্তিযুদ্ধ সংগঠিত করে নাই, এই রাষ্ট্রটা বানিয়েছে বলেই কিন্তু আপনারা সুযোগের দাবি করছেন। এই রাষ্ট্রটা যদি না হতো, স্বাধীন একটি বাংলাদেশ যদি না হতো, তাহলে তো আপনারা এই আজকে সংবিধানের দোহাই দিতে পারতেন না। আর এই সংবিধানের দোহাই দিয়ে যখন স্লোগান দেন সংবিধানে কোনো বৈষম্য তৈরি করা যাবে না, বৈষম্যের তো নানা জায়গা রয়েছে। অর্থনৈতিক, শুধু কোটার বৈষম্য না, অর্থনৈতিক বৈষম্য তো রয়েছে, সামাজিক বৈষম্য তো রয়েছে। এই যে সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে আসেন, লড়াই করেন আপনারা। আপনারা তো বাংলাদেশটাকে, শিক্ষার্থীরা তো বাংলাদেশটাকে জন্ম দিয়েছেন, সেখানে সকল মানুষ যুক্ত হয়েছে। কিন্তু সর্বাগ্রে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 6 দফা, কিংবা 69-এর গণঅভ্যুত্থান, কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল উদ্যোক্তা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানেও আমিও একজন স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন নগণ্য কর্মী হিসাবে আন্দোলন সংগ্রাম কিংবা ত্যাগ কিংবা জুলুমের শিকার, নির্যাতনের শিকার হয়েছি। আমাকে সেটা নিয়ে আমার ক্ষোভ নাই। এই বাংলাদেশটা ছিল বলেই বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক, তার জন্য কথা বলি। সেই গণতান্ত্রিক পরিবেশে আমার মা। জি, ধন্যবাদ। আমি একটু সালাউদ্দিন বাবলু ভাইয়ের কাছে যাচ্ছি। বাবলু ভাই, আপনি সূর্য ভাইয়ের কথা শুনলেন এবং আমার প্রশ্নটাও শুনেছেন। কোটা আন্দোলনের যে বিরুদ্ধে যে আন্দোলনটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানে এই বিষয়ে সূর্য ভাই বললেন, আমি একটু আপনার বিষয়ে বিশ্লেষণ শুনতে চাচ্ছি। জি। স্বাধীনতার 53 বছর পরে একটা দেশে কোটা থাকা, এটা একটা জাতির জন্য একটা বিশাল লজ্জার ব্যাপার। মুক্তিযোদ্ধারা এই দেশে একটা জাস্টিস তৈরি করার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন। এটা কোনো ব্যক্তিগত লাভালাভ থেকে তারা মুক্তিযুদ্ধ করেন নাই। তারা একটা জাতির যে আমরা যে জাস্টিসে পিছিয়ে ছিলাম, যে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপরে যে অন্যায়, যে জুলুম, যে বৈষম্য চাপিয়ে দিয়েছিল, সেইটার এগেনস্টে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিলেন। সুতরাং এইখানে 53 বছর পরে এই কোটা থাকা কোনো অবস্থাতে যুক্তিযুক্ত না। আপনারা খেয়াল করেছেন যে শুধু শিক্ষার ক্ষেত্রেই আমাদের অবনমন হয়নি, আমাদের প্রশাসনে কিন্তু এখন প্রচন্ড রকমের মেধার ঘাটতি চলছে এবং আমরা বহু জায়গায় আমরা আন্তর্জাতিকভাবে পিছিয়ে পড়ছি। এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের মেধাবী ছেলেদেরকে আমরা এখন প্রশাসনে পাচ্ছি না। একদম ফার্স্ট গ্রেডের ছেলেরা বা মেয়েরা তারা কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছে। এটার একটা বড় কারণ তাদের প্রতি বৈষম্য, এবং তারা একটা সম সুযোগ তারা পাচ্ছে না। আর যে কোনো দেশের একটা কোটা সাময়িক সময়ের জন্য হতে পারে, এটা 5 বছর, 10 বছর, 15 বছর, বড় জোর 20 বছর থাকতে পারে, কিন্তু আজীবন একটা কোটা চলবে। একবার মুক্তিযোদ্ধাদের নামে, তারপরে তাদের সন্তানদের নামে, তারপরে তাদের নাতিপুতিদের নামে। এটা মানে কোন অবস্থাতে এটা একটা স্বাধীন দেশে এবং যে দেশটা তৈরি হয়েছে বৈষম্যের বিরুদ্ধে,
সেই দেশে এটা মেনে নেওয়া যায় না। সুতরাং আমি মনে করি ছাত্ররা, শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তারা সঠিক আন্দোলন করছে, এবং এই সরকার এটা কিন্তু মেনে নিতে বাধ্য হয়েছিল যে এই কোটাটা সঠিক না। আমাদের দেশে সাধারণত আমরা দেখেছি যে কিছু কোটা থেকেছে আদিবাসী গোষ্ঠীর জন্য, কিছু থাকে হচ্ছে যারা প্রতিবন্ধী এদের জন্য, সেটাও খুব মাইনর 5%। কিন্তু আপনার একটা দেশের এখন আমাদের দেখবেন যে আমাদের বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 70% কোটার ভেতরে চলে যাচ্ছে। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা, নারী কোটা, তারপরে আপনার জেলা কোটা, তারপরে আপনার প্রতিবন্ধী কোটা, এরপরে আছে উপজাতি কোটা, এরকম হরেক কোটা প্রায় 70-75 চলে যাচ্ছে। তাহলে মেধা কোথায়? মেধা তো নাই, মেধা বিলীন হয়ে গেছে। সুতরাং এই দেশে মেধার প্রতি রাষ্ট্র কোনো সম্মান দেখাচ্ছে না। তাহলে শিক্ষার্থীরা কেন এই দেশে পড়াশোনা করবে? সবকিছু যদি কোটায় হয় তাহলে সে সবাই কোটার লাইনে চলে যাবে। আর আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমাদের দেশে আমরা জানি যে আমাদের এই দেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে। 30 লক্ষ শহীদের নাম কোথায়? শহীদদের কোনো তালিকা নাই। মুক্তিযোদ্ধা যারা জীবিত মুক্তিযোদ্ধা তাদের চেয়ে কিন্তু শহীদরা আরো বেশি ইম্পর্টেন্ট, তারা অলরেডি জীবন দিয়ে ফেলেছেন। সুতরাং আমরা জানি আমাদের ধর্মীয় ভাবেই বলা হয় যে শহীদ এবং গাজী, যারা জীবিত থাকেন তারা হচ্ছে গাজী, আর যারা জীবন দেন তারা হচ্ছে শহীদ। শহীদ অনেক ইম্পর্টেন্ট এবং অনেক উঁচুতে, তাদের মর্যাদা অনেক উপরে। কিন্তু আমাদের দেশে শহীদদের জন্য আলাদা কোনো কোটা নেই, শহীদদের জন্য গভর্নমেন্ট কোনো ভাতা দিচ্ছে না। তাদের সন্তান সন্ততি, তাদের স্ত্রী দেখেন কোথায় আছে খবর নেই, শহীদদের কোনো তালিকা নেই। হ্যাঁ, অথচ এক সময় বলা হতো যে এই দেশে 1 লাখের মতো মুক্তিযোদ্ধা ছিলেন। এরপরে এখন সেটা একসময় দেখলাম আমরা 3 লাখ হয়ে গেছে, এখন এটা 4-5 লাখ একবার ছাড়িয়ে গেল। তো আমাদের মুক্তিযোদ্ধা তালিকা নিয়েও অনেক বিতর্ক আছে। তো আমি আমার ফ্যামিলিতে, আমার একদম নিজের ফ্যামিলিতে 7 জন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার বাপ চাচারা এবং আমার ওই সময় চাচাতো ভাই যারা একটু সিনিয়র ছিলেন, 7 জন তারা মুক্তিযোদ্ধা ছিলেন। এবং আমার চাচা হচ্ছেন এই মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, তখন তিনি ঢাকা ইউনিভার্সিটি পড়তেন। তো আমি তাদের সাথে আমি অনেকবার কথা বলেছি, তারা বলেছেন যে আমরা তো কোনো বিশেষ সুবিধা নেওয়ার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি, আমরা এই দেশের তৎকালীন 7.5 কোটি জনগণের মুক্তির জন্য, তাদের অর্থনৈতিক বৈষম্য বিলোপের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু স্বাধীনতার পরে এটা কেন একটা সীমিত গোষ্ঠীর ভিতরে এটা চলে গেল, এটা আসলে মানে খুবই দুঃখজনক এই ঘটনা। সুতরাং আমরা মনে করি যে হাইকোর্ট যে রায় দিয়েছে এটা সঠিক না, এটা হয়তো কোনো রাজনৈতিক চাপে তারা দিয়েছে, এটা উন্মুক্ত থাকা উচিত। আর কোটা যদি দিতেই হয়, কতগুলো বিশেষ জায়গা আছে, আপনি আর্মিতে লোক নেবেন সেখানে কোটা দেন, পুলিশে লোক নেবেন কোটা দেন, কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোটা, সরকারের প্রথম শ্রেণীর চাকরি নিয়োগের ক্ষেত্রে কোটা, এগুলো থাকা উচিত। এটা টোটালি মেধাভিত্তিক হওয়া উচিত। তাহলে আমরা কখনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমরা টিকবো না, এবং এই দেশের সন্তানরাও আর লেখাপড়ার প্রতি কোনো আগ্রহ দেখাবে না, তারা এই মেধা চর্চার প্রতি কোনো আগ্রহ দেখাবে না। সুতরাং এই দেশে কোটা কোনো অবস্থাতে থাকা উচিত না, বিশেষ করে বঙ্গবন্ধুর এই দেশে, যেখানে আমাদের স্বাধীনতার মূল চেতনাই হচ্ছে বৈষম্য বিলোপ। সুতরাং সেইখানে কোটা দিয়ে একটি গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া আর মেধাবীদেরকে নিচে ফেলে দেওয়া, এটা গ্রহণযোগ্য হতে পারে। যাই হোক, এই বিষয়টা থেকে আমরা আলোচনায় বেরিয়ে যাই। আপনি কত দিবেন সর্বোচ্চ? আপনি বড় জোর 100 জনের ভিতরে 5 জনকে কোটার ভিতরে নিতে পারেন, এর বেশি আপনি কোটা দিতে পারেন না। কোটা ধরেন এখানে আমাদের দেশে কিছু প্রতিবন্ধী দ্বারা কোটা পায়, আর কিছু উপজাতি কোটা আছে, তাও 5%, এটা মানা যায়। সব মিলে আমি 10% কোটা হইতে পারে, এরপরে আর কোটা থাকা উচিত না। তার মানে স্বাধীনতার 53 বছর পরেও যদি আপনার এইরকম 40 মাসের 50% কোটা যায়, তার মানে ওই রাষ্ট্র ব্যর্থ হয়েছে, ওই রাষ্ট্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে পারে নাই, রাষ্ট্র টোটালি ব্যর্থ হয়েছে, এটা মিন করে। হ্যাঁ, সুতরাং এত সংখ্যক কোটা থাকতেই পারে না। এখন আমাদের আন্তর্জাতিক প্রতিযোগিতার সময় আপনি এত কোটাতেই যদি দিয়ে দেন, তাহলে মেধাবীরা কোথায় যাবে? এদেশে মেধার কোনো সম্মান থাকবে না। আমরা এমনি মেধাবীতে পিছিয়ে আছি, আমাদের শিক্ষার মান খারাপ, আমাদের আমলাদের যোগ্যতার অনেক অভাব আছে। তো সেইখানে আপনি কোটা দিয়ে তো এগুলো ধ্বংস করা হচ্ছে। সুতরাং এটা জাতির জন্য একটা লজ্জা বলে আমি মনে করি। জি জি, আমি বুঝতে পেরেছি।